আজকের পর্বে স্বাগত সকলকে। আজকে ভিডিও শুরুতেই কতগুলো সেন্টেন্স দেখাবো। আগে তোমাদের দেখো কি বলা আছে। আই ডিড দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সগুলো দেখে কি মনে হচ্ছে? আশা করি বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। তো এখানে দেখো সাবজেক্ট সব বাক্যে একই আছে, ভার্বও একই আছে এবং অবজেক্ট যে সেটাও একই আছে। তবুও এই সেন্টেন্সগুলোকে আমরা কি করেছি দেখো, ভার্বটাকে আলাদা আলাদাভাবে লিখেছি। কেন? এখানে আমরা টেন্সের বিভিন্ন রূপ ব্যবহার করেছি, তাই না? টেন্সের যে বিভিন্ন ফর্মগুলো হয় সেগুলোতে লেখা হয়েছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদিও একই আছে। তো বুঝতেই পারছো আজকে আমি টেন্সের আলোচনা শুরু করব। তো প্রথমেই জেনে নেওয়া যাক এই টেন্স কি। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়া বলতে ইংরেজিতে ভার্ব বলি আমরা, যেটা হচ্ছে কাজ করা বোঝায়। এই কাজটা ঠিক কখন করা হচ্ছে এই সময়টাকে বোঝায় টেন্সের মাধ্যমে। তো টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা বর্তমান কাল। একটা হচ্ছে পাস্ট টেন্স, যেটা হয়ে গেছে। আর ফিউচার টেন্স, যেটা হয়নি অর্থাৎ হবে। তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, তাই তো? এই তিন প্রকার টেন্স। এই তিন প্রকার টেন্সকেই আবার প্রত্যেকটিকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে। এই চারটা ভাগ আমি এখানেই দেখানোর চেষ্টা করেছি। তো যখন আমরা প্রেজেন্ট টেন্সকে ভাগ করব তখন শুধু এগুলোর আগে আমাদের প্রেজেন্ট ওয়ার্ডটা লাগাতে হবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট ওয়ার্ডটা লাগাতে হবে এবং ফিউচার টেন্সকে ভাগ করার সময় ফিউচার ওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। তো দেখে নেই এই ভাগগুলো কি কি। দেখো প্রথমেই আছে সিম্পল বা ইনডেফিনিট টেন্স, অর্থাৎ যখন প্রেজেন্ট টেন্স ভাগ করব, মনে করো আমরা প্রেজেন্ট টেন্সেরই ভাগ করছি, তাহলে বলবো কি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। 2 নম্বরে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। 3 নম্বরে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর 4 নম্বরে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইভাবেই দেখো পাস্ট টেন্সকেও ভাগ করার সময় আমরা প্রেজেন্টের পরিবর্তে পাস্ট ওয়ার্ডটা ব্যবহার করব, আর ফিউচার টেন্সকে ভাগ করার সময় পাস্ট বা প্রেজেন্ট এই ওয়ার্ড দুটোর পরিবর্তে ফিউচার ওয়ার্ডটা ব্যবহার করব, তাহলেই ভাগগুলো হয়ে যাবে। তাহলে দেখো টোটাল আমাদের 12 প্রকারের টেন্স হলো, তাই তো? তো 12 প্রকারের টেন্স হলেও ঘাবড়ানোর কিচ্ছু নেই, ধীরে ধীরে শিখতে থাকো স্টেপ বাই স্টেপ, দেখবে একদম ইজি মনে হবে। তো এই টেন্স শেখার আগে কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমরা টেন্স কেন শিখবো, তাই না? দেখো টেন্স শিখে আমরা ঠিক কী কী উপকার পাবো, টেন্স শিখলে আমরা ইংরেজি গ্রামারে ঠিক কী কী কাজ করতে পারবো। প্রথমেই হচ্ছে যে এই টেন্স শিখলেই আমরা নির্ভুলভাবে কথা বলতে পারবো ইংরেজিতে, বা নির্ভুলভাবে ইংরেজি সেন্টেন্স লিখতে পারবো। এছাড়াও কোনো প্যাসেজ পড়ে সেই প্যাসেজটা ঠিক কোন টেন্সে আছে, কিসের কথা বলা হচ্ছে মোটামুটি বুঝে যাব। এছাড়াও গ্রামারের যে অন্যান্য টপিকগুলো আছে, ধরো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়নিং, স্প্লিটিং, এই ব্যাপারগুলো বুঝতে গেলে বা শিখতে গেলে কিন্তু আগে আমাদের টেন্স জানতেই হয়। এছাড়াও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে চাকরি পরীক্ষায় ভালো স্কোর করতে কিন্তু এই টেন্স আমাদের জানতেই হবে, একদমই অবহেলা করা যাবে না। সো এই টেন্সটাকে গুরুত্ব দাও অবশ্যই। তো চলো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগটা। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ঠিক কোন কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করব সেই সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমাদের যেটা জানতে হবে যে আমরা সেন্টেন্সটাকে ঠিক কিভাবে সাজাবো। এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যে আমরা লিখবো বা কথা বলবো, সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিভাবে লিখতে হবে। দেখো সেন্টেন্সটা লিখতে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে V1, তারপরে অবজেক্ট, বা অবজেক্টের পরে যদি কমপ্লিমেন্ট থাকে সেটাকে লিখতে হবে। তাহলে এর ফিগার বা গঠনটা ঠিক কীরকম হবে, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে বাক্যের কর্তা, যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। এবার V1টা কি? V1 হচ্ছে তোমরা ওই যে ভার্বের লিস্ট মুখস্থ করো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেটা যে প্রথম ভাগটা রয়েছে একদম দেখবে অনেক বইয়েই থাকে V1 লেখা, সেটাই হচ্ছে V1। এই V1কে আমরা বেস ফর্ম বা রুট ফর্ম বলে থাকি। বেস ফর্ম বা রুট ফর্ম কি? যে কোনো একটা তুমি ভার্ব নাও, ধরো তুমি ডু ভার্বটা নিলে, যেটা আমরা আগে ব্যবহার করেছি। এই যে ডু ভার্ব হচ্ছে রুট ফর্ম বা বেস ফর্ম। এটার অন্যান্য ভার্বগুলো রয়েছে যেমন ডুইং, ডিড, ডান, এই ভার্বগুলো কোথা থেকে আসছে? ডু থেকে, তাই জন্য ডুটা হচ্ছে রুট ফর্ম। তো এই V1 ব্যবহার করতে হবে। আর একটা জিনিস ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এস ফর্ম। হয় V1 বসাবো বা রুট ফর্ম বা বেস ফর্ম বসাবো, নয়তো এস ফর্ম বসাবো। দুটোই একসাথে বসাতে হবে সেরকম নয়। এস ফর্মটা কি? দেখবে যেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন আমরা কিছু লিখতে যাই বা বলতে যাই এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বের পরে এস বা ইএস যুক্ত করতে হয়, সেটাই হচ্ছে এস ফর্ম।
এবং তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যেগুলো থাকবে সেগুলো লিখতে হবে। তো এস ফর্ম বোঝানোর জন্য এখানে আমি দুটো উদাহরণ রেখেছি। দেখো, আই গো টু স্কুল, আর একটা রয়েছে হি গোস টু স্কুল। এখানে দেখো সাবজেক্ট দুটো শুধু পরিবর্তন করা হয়েছে। প্রথমে রয়েছে আই, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই জন্য এখানে গো বসাতে হয়েছে। কিন্তু যখনই এই সাবজেক্টের জায়গায় হি হলো, অর্থাৎ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, তখন কিন্তু এখানে আমাদের গোস বসাতে হয়। এবং এটা শুধুমাত্র এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই কিন্তু হয়, অন্য কোনো টেন্সে কিন্তু এই ব্যাপারটা নেই। শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই এটা হয়ে থাকে। তাহলে বুঝলে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা সেন্টেন্স কিভাবে লিখবো বা সেন্টেন্স কিভাবে গঠন করব। প্রথমে সাবজেক্ট, তারপরে V1 বা এস ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। তো এবার চলো দেখে নিই এই টেন্স ঠিক কোন কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করব। তো এবার আমরা দেখব যে সিম্পল প্রেজেন্ট টেন্স ঠিক কোন কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করব। তো তার জন্য একটা টেবিল এখানে রয়েছে। দেখো, বাঁদিকে রয়েছে ইউজেস এবং ডান দিকে রয়েছে এক্সাম্পলস। তো ইউজেসের ক্ষেত্রে আমরা দেখি কোথায় কোথায় ব্যবহার করব। বলা আছে 1 নম্বরে টু এক্সপ্রেস প্রেজেন্ট স্টেট, অর্থাৎ বর্তমান অবস্থা বোঝাতে। বর্তমান অবস্থা সেটা স্টেটস অফ মাইন্ড, ইমোশন, বিলিফ, ডেজায়ার এটসেট্রা হতে পারে। যেমন উদাহরণগুলো দেখো, আই অ্যাম হাংরি, হি ইজ বিজি, হাউ আর ইউ টুডে, ইট ইজ টেস্টি। এই যেগুলো প্রেজেন্ট স্টেটের ক্ষেত্রে এই এক্সাম্পলসগুলো রাখা হয়েছে। এরপরে 2 নম্বরে রয়েছে পার্মানেন্ট স্টেট, অর্থাৎ স্থায়ী অবস্থা বোঝাতে এই সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ব্যবহার করব। উদাহরণগুলো দেখো, আই নো হিম, আমি তাকে জানি, এটা একটা পার্মানেন্ট স্টেট বোঝাচ্ছে। এভরিওয়ান হেটস আ লায়ার। তারপরে রয়েছে দ্য ভিলেজ ইজ বাই দ্য রিভার। এগুলো কিন্তু পার্মানেন্ট স্টেট, যেগুলো হচ্ছে পরিবর্তন হয় না, তাই না? আচ্ছা, 3 নম্বরে কি রয়েছে? রিপিটেড অ্যাকশনস, তাই তো? রিপিটেড অ্যাকশনস অর্থাৎ যেগুলো বারবার করা হয়, যেমন রুটিন অনুযায়ী যদি কোনো কাজ করা হয়, বা কোনো হ্যাবিটস বা অভ্যাস বোঝায়। যেমন দেখো, হি গোজ টু চার্চ এভরি সানডে, তিনি প্রতি রবিবারে চার্চে যান। এটা আমরা রুটিন বলতে পারি বা হ্যাবিট বলতে পারি। তারপরে রয়েছে উই সুইম ইন দ্য রিভার, আমরা নদীতে সাঁতার কাটি। এরপরে রয়েছে মাই ফাদার ওয়ার্কস 1 আওয়ার ইন দ্য মর্নিং, এটাও কিন্তু অভ্যাস বা রুটিনের মধ্যেই পড়ছে। তাহলে এরকম অভ্যাস বা রুটিন বোঝাতে তোমরা অবশ্যই এই টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করবে। এবং এখানে দেখো এই যে হিয়ের পরে গোজ রয়েছে, অর্থাৎ এটা এস ফর্ম। মাই ফাদার ওয়ার্কস, এই যে ওয়ার্ক ভার্বের পরে এস যোগ করা হয়েছে, এটাও এস ফর্ম ব্যবহার করা হয়েছে। আচ্ছা, 4 নম্বরে দেখো বলা আছে সায়েন্টিফিক ট্রুথ বা ইটার্নাল ট্রুথ। সায়েন্টিফিক ট্রুথ অর্থাৎ সায়েন্সের দিক থেকে যেগুলো ট্রুথ, এবং ইটার্নাল ট্রুথ যেগুলো চিরসত্য। যেমন দেখো, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সি, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা একটা সায়েন্টিফিক ট্রুথ। জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটে। তারপরে রয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এটা ইটার্নাল ট্রুথ। এখানেও দেখো কিন্তু এস ফর্ম ব্যবহার করা হয়েছে, বয়েল তার সাথে যোগ করা হয়েছে এস, বয়েলস। এখানে রয়েছে রাইজের সাথে যোগ করা হয়েছে এস, রাইজেস। এগুলোই এস ফর্ম ব্যবহার করা হয়েছে। কেন? এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই সাবজেক্টগুলো, তাই জন্য। এরপরে 5 নম্বরে দেখো রয়েছে টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশন এ ফিক্সড অ্যারেঞ্জমেন্ট। এখানে কিন্তু ফিউচারের কথা বলা হচ্ছে, অর্থাৎ ভবিষ্যতে কাজটা করা হবে, কিন্তু সেই রকম কাজ যেগুলো আগের থেকেই ফিক্সড করা আছে। এরকম নয় যে কোনো ফিউচার অ্যাকশনই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখব, তাহলে তো আর ফিউচার টেন্সের দরকারই হতো না, তাই না? তো দেখে নিই চলো কেমন ফিক্সড অ্যারেঞ্জমেন্ট। যেমন দেখো, দ্য শিপ সেলস অ্যাট 6 টুনাইট, জাহাজটি আজ 6টায় ছাড়বে। তাহলে আগের থেকে এটা অ্যারেঞ্জ করা ছিল যে 6টায় ছাড়বে। তারপরে রয়েছে ফাদার রিটায়ার্স নেক্সট ইয়ার, বাবা সামনের বছর রিটায়ার করবেন। তো এগুলো দেখো ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এগুলো ভবিষ্যতে করা হবে। তার সাথে এগুলোতে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। এখানেও দেখো এস ফর্ম ব্যবহার করা হয়েছে। এই যে দ্য শিপ সেলস, মেইন ভার্ব হচ্ছে সেল, এস যুক্ত করে হয়েছে সেলস, আর রিটায়ার এটার সাথে এস যোগ করে হয়েছে রিটায়ার্স। 6 নম্বরে রয়েছে দেখো টু এক্সপ্রেস পাস্ট ইভেন্টস, স্টোরি টেলিং এটসেট্রা। এগুলোকে হিস্ট্রিক্যাল প্রেজেন্টও বলা হয়ে থাকে, অর্থাৎ কোনো পাস্ট ইভেন্টকে বর্ণনা করার জন্য বা গল্প বলার ক্ষেত্রে এই টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা ব্যবহার করব। যেমন রয়েছে এখানে দেখো, গল্প বলার মতো করেই বলা আছে, হি সিটস ডাউন অন হিজ চেয়ার, রিচেস ফর দ্য ফোন অ্যান্ড ডায়ালস আ নাম্বার। এটা একটা পাস্ট ইভেন্ট বলতে পারো, স্টোরি টেলিং বলতে পারো। এইসব ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। পরের উদাহরণটা দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন 1947। 1947 মানে অনেক বছর আগে, তাই না? কিন্তু যেহেতু এটা হিস্ট্রিক্যাল প্রেজেন্ট বা অতীতের কোনো ঘটনা,
এই হিস্ট্রিক্যাল প্রেজেন্টকে বর্ণনা করার জন্য আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হয়েছে। এরপরটা রয়েছে রানা প্রতাপ রাশেস টুয়ার্ডস দ্য এনিমি উইথ হিজ শোর্ড। এটাও কিন্তু একটা গল্প বলতে পারি বা হিস্ট্রিক্যাল প্রেজেন্ট বলতে পারি। এরপর 7 নম্বরে রয়েছে, দেখো আমরা কোথায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। টু কোট ফ্রম আ গ্রেট ম্যান অর বুক। কোনো বিখ্যাত মানুষ বা বিখ্যাত বই থেকে যখন আমরা কোট করি অর্থাৎ উক্তি নিয়ে থাকি, সেই সব ক্ষেত্রে কিন্তু এই টেন্স ব্যবহার করতে হয়। স্বামী সেইস সার্ভ ম্যান টু সার্ভ গড। এখানে দেখো সেইস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। 8 নম্বরে কি রয়েছে, ফর এক্সক্লামেশনস বিগিনিং উইথ হিয়ার অ্যান্ড দেয়ার। হিয়ার বা দেয়ার দিয়ে যদি কোনো এক্সক্লামেশন শুরু হয় সেই ক্ষেত্রে আমাদের এই টেন্সই ব্যবহার করতে হয়। যেমন হিয়ার হি কামস, হিয়ার কামস দ্য বাস, দেয়ার শি গোস। এগুলো দেখো হিয়ার এবং দেয়ার দিয়েই শুরু হয়েছে। 9 নম্বরে কি রয়েছে, ইনকন্ডিশনাল অর টাইম ক্লজ। অর্থাৎ কি টাইম ক্লজ বা কোনো শর্ত, এই সব ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। দেখো বলা আছে ইফ ইট রেইনস আই উইল নট গো আউট। এটা কিন্তু ফিউচারকে আসলে বোঝাচ্ছে, কিন্তু যেহেতু এখানে শর্ত দেওয়া আছে যদি দিয়ে, সেই জন্য আমাদের এখানে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। তারপরে কি রয়েছে, আনলেস হি রানস হি উইল মিস দ্য বাস। এখানে কিন্তু একটা কন্ডিশন রয়েছে, সেই জন্যই এখানে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হয়েছে। 10 নম্বরে দেখো ইনস্ট্যান্ট অ্যাকশন। কোনো ইনস্ট্যান্ট অ্যাকশন বোঝাতে কিন্তু এই টেন্স ব্যবহার করি, বিশেষ করে কোথায়, দেখ কমেন্টারিজ অন গেমস অন টিভি রেডিও। রেডিও বা টিভিতে যে ধারা বিবরণীগুলো হয় খেলার, সেই সব ক্ষেত্রে লক্ষ্য করবে সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস কাজ চলছে, কিন্তু তা সত্ত্বেও তোমরা লক্ষ্য করবে যখন খেলা দেখবে সেখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই ব্যবহার করা হয়ে থাকে। যেমন এই উদাহরণটা দেখো, পেলে পাসেস দ্য বল টু মারাদোনা, মারাদোনা রিসিভস ইট অ্যান্ড শুটস টু দ্য গোল। এটাকে আমরা কিন্তু বলতেই পারি যে কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যাখ্যা করতে পারি, কিন্তু তা নয়। এটা যেহেতু কুইক অ্যাকশন হচ্ছে, খেলা তো খুব তাড়াতাড়ি হয়, তাই না? তাই জন্য এখানে ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে, কন্টিনিউয়াস টেন্স নয়। পরেরটা দেখো রয়েছে ইন নিউজ পেপার হেডলাইন্স টু ডিসক্রাইব দ্য পাস্ট ইভেন্টস। নিউজ পেপার হেডলাইনে অর্থাৎ খবরের কাগজে যে শিরোনাম, সেগুলোতে দেখবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। এবং খবরের কাগজে সাধারণত গতকালের খবর পাই আমরা, তো সেটা তো গত হয়ে গেছে, অর্থাৎ গতকাল ঘটেছিল, কিন্তু যেহেতু নিউজ পেপারে লেখা হয় তাই জন্যই এখানে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করেই কিন্তু লেখা হয়। যেমন দেখো আর্থকোয়েক কিলস 500। আর্থকোয়েক কিন্তু গতকাল হয়েছিল, তাই না? কিন্তু তবুও যেহেতু এই নিউজ পেপার হেডলাইন্স, তাই জন্য আমাদের এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে 6 ডাই ইন বাস অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এরপরের 12 নম্বরে রয়েছে কি ইন ইনস্ট্রাকশনস অ্যান্ড রেসিপিস। অর্থাৎ কোনো ইনস্ট্রাকশন দিতে, কোনো নির্দেশনা দিতে বা কোনো রেসিপি বলতে বা লিখতে আমাদের এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই ব্যবহার করতে হয়। যেমন হচ্ছে গেট রেডি, রেডি হও। ফার্স্ট উই বয়েল দ্য ভেজিটেবলস। এখানে রেসিপির কথা বলা হচ্ছে, দেখো, তাই জন্য এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হয়। তো এই দেখলে মোটামুটি 12টা নিয়ম রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। এই 12টা নিয়ম যদি মনে রাখতে পারো, দেখবে এই টেন্স আইডেন্টিফাই করতে তোমার কিন্তু কোনো অসুবিধেই হবে না। আর নিয়মগুলোকে একটু কিন্তু সাবধানে মনে রাখতেই হবে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর সবশেষে একটা কথা বলবো, যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে আসা যে বেল আইকনটি আছে সেটাকে অ্যাক্টিভ করার জন্য অল এই অপশানটাতে ক্লিক করবে। তাহলে আমি যে পরবর্তীতে ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু সবার আগে তুমি পেয়ে যাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে, যাতে বন্ধুরাও এটা থেকে কিছু শিখতে পারে তোমার মতোই। আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই পেজটিকে লাইক দেবে এবং ফলো করবে।